রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্বীকারই করে না যে বখতিয়ার বঙ্গ বিজয় করেছে, তিনি বলতে চান বখতিয়ার মগধ জয় করেছে। আসসালামু আলাইকুম। ইতিহাস নিয়ে আমি একজন আগ্রহী পাঠক। তো আমি আমার দীর্ঘদিনের যে ইতিহাস পাঠে যে বিষয়গুলো আমি খেয়াল করলাম একজন ইতিহাসের একজন আগ্রহী ছাত্র হিসেবে, অনেক বাঁক আছে, অনেক মতভেদ আছে, অনেক তথ্যের বিভিন্নতা আছে, কিন্তু ইতিহাসের একটা দায়বদ্ধতা আছে, সেটা হলো স্বচ্ছতা। অর্থাৎ একজন ঐতিহাসিক তিনি যে ধর্ম বা যে মত বা যে রাজনৈতিক আইডিওলজি থেকেই বলেন না কেন, তার অবশ্যই অবস্থান থেকে ব্যাখ্যা করবেন, কিন্তু ঐতিহাসিক ভাবে তিনি কখনোই কারচুপি কিংবা তিনি মিথ্যাচারের আশ্রয় নেবেন না। তো যখন একজন ঐতিহাসিক ইতিহাসকে গোপন করা, মিথ্যাচারের আশ্রয় নেওয়া এই বিষয়গুলো ঘটে, তখন সেটা ইতিহাস না হয়ে ওঠে একটা এজেন্ডা। দুঃখের ব্যাপার হলো যে বিশেষ করে ভারতবর্ষে মুসলমানদের ইতিহাসের ব্যাপারে এই বিষয়গুলা যথেষ্ট হয়েছে। অন্যান্য ব্যাপারের ব্যাপারও হয়েছে, মুসলমানদের ব্যাপারটা বিশেষত বেশি হয়েছে। কারণ হচ্ছে বর্তমানে টোটাল পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই যে টোটাল মিলিয়ে যে উপমহাদেশ যেটাকে আমরা বলি, এখানে সাংস্কৃতিক ভাবে ডোমিনেট করছে একটা শক্তি। এবং মানে 47-এর আগ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে একচেটিয়া যে লেখালেখি বা ইতিহাস গ্রন্থ রচনা বা মুসলমান আমলে রচিত গ্রন্থগুলোর যে নবায়ন এবং টিকা ভাষ্য এত পরিমাণে করা হয়েছে এবং একটা বয়ানকে তৈরি করা হয়েছে, ফলে আমরা এখনো পর্যন্ত সেই বিষয়গুলা ভাঙতে পারিনি। আর যদিও কখনো এই বিষয়গুলাকে ক্লিয়ার করে যে বইগুলো লেখা হয়েছে, যে রেফারেন্স গুলো আছে, সেগুলো আলোচনার বাইরে। এরকম একটা টপিক হলো বখতিয়ার খলজির বঙ্গ বিজয়। বখতিয়ার খলজির বঙ্গ বিজয়কে যেমন রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি স্বীকারই করেন না যে বখতিয়ার বঙ্গ বিজয় করেছে, তিনি বলতে চান বখতিয়ার মগধ জয় করেছে। আমরা যদি দেখি যে রমেশচন্দ্র মজুমদার তিনি এই বঙ্গ বিজয়কে সেভাবে স্বীকার করতে চান না, কারণ এই বঙ্গ বিজয়টা হয়েছে আংশিক, এই জন্য তিনি এটা স্বীকার করতে চান না এবং এই বঙ্গ বিজয়ের ব্যাপারটাকে তিনি গ্রহণ করেন হচ্ছে যে জাস্ট একটা আক্রমণ বা একটা লুণ্ঠন। এরপর যদি আমরা দেখি যে সুনীতিভূষণ কানুনগোর যে ইতিহাসের বইটা, বাংলার ইতিহাস, সেখানে আমরা দেখি যে বলা হয়েছে যে বখতিয়ার বঙ্গ বিজয় করেছেন, কিন্তু সেটা তিনি রাখতে পারেননি, কেননা তিনি নদিয়া জয় করার পর তিনি লখনৌতিতে ফিরে গিয়েছিলেন এবং সেখানে তিনি রাজধানী স্থাপন করেছেন। অতএব এটা বঙ্গ বিজয় হয় না। মানে হলো বখতিয়ার খলজি বঙ্গ বিজয়টাই প্রশ্নবিদ্ধ। তো আমার প্রশ্ন হচ্ছে যে কেন এটা প্রশ্নবিদ্ধ, কেন এটা বঙ্গ বিজয় নয়? তারা যে যুক্তিগুলো দিয়েছেন সেই যুক্তিগুলো আমার কাছে মানে যৌক্তিক বলে মনে হয়নি। যেমন আলেকজান্ডারের ভারত বিজয়কে কিন্তু ভারত বিজয় বলা হচ্ছে, কিন্তু আমরা জানি যে আলেকজান্ডার শুধুমাত্র উত্তর ভারতের, বর্তমানে যেটা পাকিস্তান অংশ, ওই জায়গাটাতে আলেকজান্ডার কিছু এলাকা জয় করেছিলেন, এটার জন্য আলেকজান্ডারটা এটা ভারত বিজয়। তারপরে স্পেন বিজয় হয় তারিক ইবনে জিয়াদ যখন মানে মুসলমানরা যখন আফ্রিকা বিজয় করে, আফ্রিকা বিজয় আছে, এটা কিন্তু উত্তরাংশ, কিন্তু তারপরে এটা আফ্রিকা বিজয়। ঐতিহাসিকভাবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর রোমানদের এশিয়া বিজয়, রোমানরা যখন সিরিয়া এবং তৎসংলগ্ন কিছু অংশ তারা নিজেদের দখলে নিয়ে নেয়, তখন বলা হয় যে রোমানরা এশিয়া শাসন করেছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো বখতিয়ার খলজি বাংলা বিজয় বা বঙ্গ বিজয় নয়, কারণ অথবা আংশিক, এই কারণে বঙ্গ বিজয় নয়। এটা কোন প্রেক্ষাপটে সেটা ব্যাখ্যা তারা দেননি। যদি এমন হয় যে ওই সময়টাতে বঙ্গ নামের যে এলাকাটা ছিল মধ্য বাংলায়, সেটা বিজয় হয়নি, তাই সেটা বঙ্গ বিজয় নয়, তাহলে বলতে হয় যে অসংখ্য সাম্রাজ্য এবং রাজত্ব ভারতবর্ষের, যারা বলে যে বাংলাকে তারা শাসন করেছে, বঙ্গকে তারা শাসন করেছে, তাহলে তাদের এই বঙ্গ শাসনের ইতিহাসটা ভুল এবং মিথ্যা প্রমাণিত হবে। কারণ বঙ্গ নামের যে এলাকাটা যদি স্পেসিফিক ওটাই বোঝায়, তাহলে অনেক অনেক রাজবংশ আছে যাদের ওটা বিজয় নয়। সেন রাজবংশ যে বাংলায় যে দখল করেছে, সেইখানেও যে সালটা দেওয়া হয়, সেই সালটা সেখানে সঠিক হবে না, কারণ সেন রাজত্ব বাংলায় আসার পরেও দীর্ঘকাল পর্যন্ত মধ্য বাংলায় পাল্লা ছিল। তাহলে কি সেনদের বাংলা বিজয়টা সঠিক সময়টা কত, যেই সালটা আমরা পাই, এটাই কি সেই সাল? সেটা তো হতে পারে না। কিন্তু যদি সেনরা যেই সালে বাংলা বিজয় করেছে, যে সময়টা যদি সঠিক হয়ে থাকে, তাহলে বখতিয়ার খলজির বাংলা বিজয়টা কিভাবে মানে আংশিক হতে পারে, মানে আংশিক হতে পারে, এই জন্য বঙ্গ বিজয় নয় সেটা হতে পারে। এখানে মূলত রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোনো ব্যাখ্যা দেননি। সুনীতিভূষণ কানুনগো যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে বখতিয়ারের অনেক পরে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ তিনি এই অঞ্চলকে পুনরায় বিজয় করেছেন, অতএব এটাই প্রকৃত বঙ্গ বিজয়। তো দেখুন, যদি এটা প্রকৃত বঙ্গ বিজয় হয়ে থাকে, একটা এলাকা জয় করার পর আবার পুনর্দখল হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, এলাকা বিদ্রোহী হয়ে উঠতে পারে, শাসকের হাত থেকে ছুটে যেতে পারে, আবার সেটা পুনর্দখল হতে পারে, এগুলো ইতিহাসের অংশ। এটার উপরে ভিত্তি করে কি এই কথা বলা যায় যে না, বখতিয়ার বঙ্গ বিজয় করেনি? মূল বিষয়টা হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হলো বখতিয়ারের বঙ্গ বিজয়টাকে যদি অস্বীকার করা যায়, তাহলে আমাদের ইতিহাসটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, আমাদের টোটাল ইতিহাসটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো, তারা বখতিয়ারের বঙ্গ বিজয়কে প্রশ্নবিদ্ধ করছেন, কিন্তু লক্ষণ সেন তার বিশাল একটা সামরিক শক্তি নিয়ে কিভাবে কোন রকম প্রোটেক্ট না করে, কোন রকম প্রতিরোধ না করে তিনি কিভাবে কাপুরুষের মতো পালিয়ে গেলেন, এই ব্যাপারটা নিয়ে কিন্তু তাদের বইতে তেমন কোনো আলোচনা নেই এবং তারা এই বিষয়টাকে ওইভাবে আনছেই না। অথচ ঐতিহাসিকভাবে সত্য যে এটা পৃথিবীর জঘন্যতম হীনতম কাপুরুষত্বের একটা। দেখুন, 711 খ্রিস্টাব্দে যখন তারিক বিন জিয়াদ স্পেন বিজয়ের জন্য যান, রাজা রডারিক তিনি কিন্তু তার সমগ্র শক্তি নিয়ে সেখানে বাধা দিয়েছিলেন। পলাশির যুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, সেখানে কিন্তু সিরাজউদ্দৌলা বসে থাকেনি। তিনি জানতেন যে তার দরবারের মুষ্টি
মুষ্টিমেয় কয়েকজন ব্যতীত সবাই ইংরেজের সাথে হাত মিলিয়েছে, এটা তিনি বুঝতে পারতেন। তবুও তিনি পলাশীর মাঠে ছুটে গিয়েছেন। কিন্তু বখতিয়ার খলজি যখন আকস্মিক প্রাসাদ আক্রমণ করলেন তখন লক্ষণ সেনের পালানো ছাড়া কোনো গতি ছিল না। দ্বিতীয় নম্বরে এই বিষয়টাকেও মানে বলা হয় যে বখতিয়ার খলজি তাকে ঘোড়া বিক্রেতা মনে করে ভিতরে ঢুকতে দেওয়া হয়, এরপর বখতিয়ার হত্যাকাণ্ড করেন। দেখুন এই বিষয়টা কি পরিমাণের মানে একটা জোকস, হাস্যকর। বখতিয়ার খিলজি যখন বাংলার সীমান্তবর্তী এলাকাগুলা তিনি যখন আক্রমণ করেছেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করেছেন, মানে সেখান থেকে তিনি দিল্লিতে পাঠিয়েছেন, মূলত তখনই সীমান্তবর্তী এলাকাগুলোতে রাজা লক্ষণ সেন কিন্তু নিরাপত্তা জোরদার করে। যদি সীমান্তবর্তী এলাকাগুলো নিরাপত্তা জোরদার না হতো, লক্ষণ সেন যদি সেটাকে গুরুত্ব না দিতেন, তাহলে বখতিয়ার খলজি সীমান্ত দিয়ে ঢুকতেন। তিনি ঢুকলেন কোন জায়গায় দিয়ে? ঝাড়খণ্ড দিয়ে, এমন একটা পথ যে পথ দিয়ে ইতিপূর্বে বখতিয়ারের আগে এবং বখতিয়ারের পরে কখনো কোনো সৈন্যবাহিনী আসে নাই। মানে হলো ওই ঝাড়খণ্ডের জঙ্গলাকীর্ণ এলাকা, ওটাকেই একটা প্রতিরোধ মানে দুর্ভেদ্য একটা ঢাল মনে করা হয়, যে ওইটা একটা ঢাল, ওটা একটা প্রতিরোধ, এই জঙ্গলটা একটা প্রতিরোধ, যার কারণে এখানে কোনো সৈন্য মোতায়েনের প্রয়োজন হয় না। আর বখতিয়ার জানতেন যে বিশাল যে তার প্রহরা, বিশাল যে সামরিক তার যে শক্তি, এটাকে সামান্য সৈন্য দিয়ে ভেঙে রাজধানীতে যাওয়াটা কষ্টকর। তখন বখতিয়ার খলজি ঝাড়খণ্ডের এই পথের সন্ধান নেন এবং এই সন্ধান কিন্তু তাকে বাংলার যে নিপীড়িত মানুষদের কোনো প্রতিনিধি বা লক্ষণ সেনেরই দরবারের সবিরোধী, মানে যে এই লক্ষণ সেনের শাসনের বিরুদ্ধে কিন্তু প্রকাশ্যে সেটা বলতে সাহস পায়নি, এমন কেউ সহায়তা করেছিলেন বলে ঐতিহাসিকগণ অনেকে মনে করে থাকেন। সেটা হতেও পারে। যখন বখতিয়ার খলজি মূলত চলে আসেন তেলিয়াগড়ি বা ঝাড়খণ্ডের পথ দিয়ে যখন রাজধানীতে এসে উপস্থিত হন, মূলত তখন রাজধানী যারা সৈন্য ছিল তারা ভাবতে থাকে যে হয়তো সীমান্ত এলাকা বিজিত হয়েছে, হয়তো সীমান্ত এলাকা বখতিয়ার হাতে মানে কলাপস হয়ে গেছে, ফলে তারা তখন হাল ছেড়ে দেয় এবং তখন বখতিয়ার দ্রুততার সাথে প্রবেশ করেন রাজপ্রাসাদে এবং সেখানে যুদ্ধ হয়। সেখানে যুদ্ধ হয়েছে এবং ঐতিহাসিকভাবে এর যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। সেখানে যুদ্ধ হয়েছে, হাতি, অশ্ব, এরকম গনিমত যুদ্ধলব্ধ সম্পদ সেটাও তারা পেয়েছেন। মূলত বিষয়টা হলো এটা যে বখতিয়ারের আকস্মিক আক্রমণ রাজা লক্ষণ তার চিন্তা, চেতনা, ধারণা, কল্পনার বাইরে। এরকম একটা ঘটনা আকস্মিকতায় লক্ষণ সেন হতভম্ব হয়ে পড়েন এবং তিনি পলায়ন ছাড়া তার কোনো উপায় ছিল না। তো সেই বিষয়টাকে হাস্যকর ভাবে বা অন্যভাবে, যেমন তাকে ঘোড়া বিক্রেতা হিসেবে প্রমাণ করা, যে ঘোড়া বিক্রি করতে তিনি এসেছেন, যদি সেটা হয়ে থাকে তাহলে আমার এখানে কয়েকটা প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হলো, যদি তিনি ঘোড়া নিয়ে এসে থাকেন, তো একটা ঘোড়া বিক্রেতা রাজধানী এলাকা থেকে সশস্ত্র রাজধানীর একদম প্রাসাদ পর্যন্ত চলে আসবেন, তাকে কি কোথাও চেক করা হয় নাই? কোনো কি চেকপোস্ট ছিল না? যদি চেকপোস্ট থেকে থাকে তাহলে তারা কি চেক করেছে এবং মানে কি করেছে, তাহলে তার সামরিক সিস্টেম বা রাষ্ট্রীয় যে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন, সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আর দুই নম্বরে, না হয় কিছু সৈন্য আকস্মিক আক্রমণ করলো, লক্ষণ সেনের কি তার যে দেহরক্ষী, সেই দেহরক্ষী এতই ভঙ্গুর, তার রক্ষা ব্যবস্থা কি এতই ভঙ্গুর যে বখতিয়ার খলজিকে তারা একেবারে মোকাবেলাই করতে পারলো না? বিষয়টা আসলে তা নয়। বিষয়টা ডক্টর আব্দুল করিম এবং আবুল কালাম জাকারিয়া তিনি তাবাকাতি নাসিরের ভূমিকাতে যে ব্যাখ্যাটা দিয়েছেন, সবচেয়ে এই ব্যাখ্যাটাকে আমার কাছে যৌক্তিক মনে হয় যে আসলে রাজা লক্ষণ সেন হতভম্ব হয়ে গিয়েছে। তো লক্ষণ সেনের এই হতভম্ব হয়ে যাওয়াটা তার এই চিন্তার বাইরে একটা ঘটনা এবং বখতিয়ার খলজির অসম্ভব বীরত্ব, এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই বিষয়টাকে ঢেকে ফেলার জন্য সম্পূর্ণ ভিন্ন একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে যে বখতিয়ার বঙ্গ বিজয় হয়েছে কি হয়নি। আংশিক বিজয়ের কারণে যদি কোনো এলাকাকে বিজয় না বলা না হয়, তাহলে সম্পূর্ণ ভারতবর্ষ কোনটা আর সম্পূর্ণ বাংলা কোনটা? তখন কি বাংলা কি বর্তমানে আমরা যেটা বাংলা বলি, এই বাংলার বর্তমান যেটা আমরা বাংলা বলি, বাংলাদেশ বলি বা মুসলিম আমলের শাহী বাংলা যেটাকে বলি, এর ভিতরে নদিয়া মানে বর্তমান কুষ্টিয়া, দিনাজপুরের যে এলাকাটা, এটা কি বাংলার অন্তর্ভুক্ত ছিল না? বা বর্তমানে কি এটা কি বাংলার মধ্যে নেই? যদি এটা বাংলার মধ্যে না হয় তাহলে কোন অংশটাকে বাংলা বলা হতো? এই হলো বিষয়। তো এই বিষয়গুলো একজন ইতিহাসের পাঠক হিসেবে আমার প্রশ্ন আর কি, এবং আমি এখনো পর্যন্ত যারা এই বিশেষ করে যারা কলকাতার যারা ইতিহাসবিদ যারা আছেন, যেমন কানুন, আর বাংলাদেশে যারা আছেন যেমন কানুন গো, তারপরে কলকাতা ছিলেন রাখাসদার বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন রমেশচন্দ্র মজুমদার, তাদের বইতে এই বিষয়টার ব্যাখ্যাটা আমি এখনো পর্যন্ত পাইনি। আর এই বিষয়ের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা আমি আবুল কালাম জাকারিয়ার তাবাকাতে নাসিরের ভূমিকাতে উনি স্পষ্ট করে বলেছেন, কিন্তু আমাদের ইতিহাস পাঠ্য বই এবং বিভিন্ন আলোচনাতে এই বিষয়গুলোতে কখনোই আনা হয় না এবং আনা হয় না, এটা দেখে আমি রীতিমতো হতভম্ব। তো আমি মনে করি যারা আমরা ইতিহাস পড়ছি বা ইতিহাস নিয়ে আমরা কথা বলি, আমাদেরকে একটু সচেতন থাকতে হবে যে ইতিহাসের কোন মারপ্যাচ দিয়ে, কোন ঘুপচি গলি দিয়ে মিথ্যা এবং প্রতারণা আমাদের ইতিহাসের ভিতরে প্রবেশ করে এবং আমরা কি ব্যক্তিগতভাবে তার শিকার। মূলত বখতিয়ার খলজি নিয়ে আমাদের আলোচনা একেবারেই কম, আর যে আলোচনাগুলো হচ্ছে সে আলোচনাগুলো অনেকটা বিকৃত ইতিহাস এবং দায় সারা গোছের ইতিহাস বলে আমার কাছে মনে হয়। আজকে আমার কথা এতটুকুই, অন্যদিন অন্য প্রসঙ্গে ইনশাআল্লাহ আসা যাবে।